ওভারঅলি মাত্র 30 দিনও হয় নাই সবগুলা বিষয় মিলে। এখানে তিনটে পার্সপেক্টিভে দেখা যায়। একটা হচ্ছে লিগ্যালগতভাবে আইনগতভাবে বিষয় কি, 2 নম্বর হচ্ছে পার্লামেন্টগতভাবে জিনিসটা কীভাবে সলভ করা যায়, 3 নম্বর হচ্ছে পলিটিক্যালি সলিউশন করা যায়। আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু লিগ্যাল কথা বলতেছে, আলোচনা হতে পারে পার্লামেন্টারিয়ান। আমাদের প্রাইম মিনিস্টার বলতেছেন যে ডিসকাশন করে হতে পারে, আমাদের সম্প্রীতি যেন নষ্ট না হয়। আমার এখানে অবস্থানটা হচ্ছে যে জুলাইয়ের বিনিময়ে আমরা সবাই কিন্তু পার্টিকুলারলি এই গভর্নমেন্টে এসেছে এবং 1400-র অধিক মানুষ শহীদ হয়েছে, যেটা একটা স্পিরিট আকাঙ্ক্ষা ধারণ করে যে বাংলাদেশকে আর আগের মতো রাখা যাবে না। আগের মতো বলতে কিসের মতো? ফেসিস স্টাইলে না। ফেসিস স্টাইল মানে কি? মানুষের গুম খুন, আপনার কথা বলার অধিকার নাই, সব ধরনের অপ্রেসিভ একটা আন্ডারস্ট্যান্ডিং, যে রুলটাতে মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে যে আমি আসলে কথা বলে আসলে ঠিক থাকতে পারবো কিনা, এই যে অল অ্যাসপেক্ট, আমি বিচার পাবো কিনা, মানে বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো দলীয়ভাবে কুক্ষিগত করা, এটা হলো ফেসিস্ট রুলের একটা অনেকগুলো নেচারের মধ্যে নেচার। এর কাউন্টারটা কি, যেহেতু একটা সিস্টেম ডেভেলপ করেছে ফেসিজম স্টাইল হয়েছে, ওই কনস্টিটিউশনটা কিন্তু ওইটাকে লিগাল করছে, যে কনস্টিটিউশনের মাধ্যমে ফেসিজম চালু করছে সেই কনস্টিটিউশন স্টিল ইটসেলফ আছে দেয়ার। তাহলে আমরা এই জন্য বলছি যে এটাকে রিফর্ম দরকার। এই তো ছিল মেন এজেন্ডা। দেন সবাই মিলে আলোচনা কতটুকু রিফর্ম করব, সেটার একটা পর্যায়ে এসে আমরা সবাই মিলে সাইন করেছি। তারপরে এসে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি 2টা স্পেসিফিক জায়গায়। বাকিগুলোর ব্যাপারে সবাই বলেছে গণভোটে গেলে মানুষ যদি পাশ করে তাহলে আমরা এক্সিকিউশনে যাব। এখন তো এই লেভেলে আসছে, তাই না? এখন এই লেভেলটা কেন নিয়ে আসলাম? যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাব, যেখানে আরও গুড গভর্নেন্স দেওয়ার জন্য কনস্টিটিউশনগতভাবে আমরা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো, একটা ফিলসফি পাবো, একটা গাইডেন্স পাবো, যেটা আমাদেরকে একটা সুন্দর শাসন দিতে সুবিধা করবে। কেন? এর মেইন কারণ হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি জবাবদিহিতার আন্ডারে না আনা যায়, সেই ব্যক্তিটা অটোক্রেট হতে বাধ্য। আমি যদি বাবুল ভাইকে প্রশ্ন করতে না পারি, উনি যদি সর্বসর্বা হয়ে যায়, উনি এনি টাইম বলবে যে আই এম দ্য লর্ড, আমি সব কিছু করতে পারবো। তো এই ধরনের মানসিকতাকে চেক অ্যান্ড ব্যালেন্স বা ওনাকে জবাবদিহিতার আন্ডারে, সেটার জন্যই সংবিধান সংস্কারটা আসলেই জরুরি স্ট্রাকচারালি। এবং আই ক্যান সে, আমি সেভারাল টাইম বিভিন্ন টকশোতে বলেছি যে আইডিওলজিক্যালি এই কনস্টিটিউশন ডাজন্ট সার্ভ ইভেন জাতীয়তাবাদ বা বাংলাদেশপন্থী রাজনীতিটাকে, এটাকে সার্ভ করেছে বাঙালি ন্যাশনালিজম সোকল, যেটা আওয়ামী লীগের মিশন, সেটা অনুযায়ী কনস্টিটিউশনটাকে ডেভেলপ করা হয়েছে এবং ওইটার ভিতরে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা সবাই এগ্রি। এবং আপনারা জানেন যে বেগম জি একসময় বলেছিল যে জনগণের সরকার যেদিন ক্ষমতা আসবে সুরে ফেলে দেওয়া হবে এই কনস্টিটিউশন। হোয়াই? কারণ এই কনস্টিটিউশন এমন কি আছে যে উনি বললো সুরে ফেলে দেবে? কারণ এখন ইন দ্য নেম অফ কনস্টিটিউশন 3-4টা ইলেকশন নষ্ট করে ফেলছে। আমরা কি সেই পথে যাব নাকি বাংলাদেশ নতুন পথে যাবে? যদি এই নতুন দেশ হয়, এই বিষয়তে এগ্রি বিএনপিও করেছে, এগ্রি যদি হয়, তাহলে এখন দেখেন আমরা এগ্রি করার পরে গণভোট হওয়ার পর আমরা কিন্তু অলরেডি কি নিয়েছি? শপথ নিয়েছি। আমি কিন্তু 2টা এমপি বলতে পারি, এমপি না হলে 2টা পরিষদের সদস্য, আমি পার্লামেন্টের সদস্য, গণপরিষদের সদস্য। আর আমার ব্যাপারে আপনার কমেন্ট কি? আপনি শুধু আমাকে বিরোধী দল যে আপনারা মানতেছেন না, আমি তো উল্টা কথা বলবো। তাহলে আমার ব্যাপারে এই গভর্নমেন্টের দায়টা কি? বা লাস্ট গভর্নমেন্ট যারা আমাকে শপথ পড়িয়েছে তারা কি কনস্টিটিউশন, তাদের ব্যাপারে কি রায় দেবে? তাদেরকে ধরা উচিত আমাদের, যে আপনি যে বান্ডিং, যে রুলস, যে আদেশের কারণে এটা 72-এর 2 এবং আমাদের রাষ্ট্রপতির যে 2025-এর 1-10 নম্বর অনুচ্ছেদ অনুসারে আপনি আমাকে শপথ পড়াইলেন অধ্যাদেশ অনুযায়ী। তো এটা এখন কই যাবে? এটাকে আসমানে চলে গেছে এর মধ্যে, মানে পার্লামেন্ট শুরু হইতে আউট হয়ে গেছে। তাহলে 30 কার্য দিবসের মধ্যে রাষ্ট্রপতি যেভাবে সংসদে ডাকে ঠিক একইভাবে ডাকার কথা ছিল। এখন যে ডাকলো না, এটা কেন ডাকলো না, প্রশ্ন উত্তর কার কাছে পাবো? তাহলে সরকারও দিচ্ছে না, তাহলে আগে যারা আমাদের নির্বাচন কমিশনার তারাও দিতেছে না, তাহলে কারা দিবে? কে উত্তর দিবে? কোথায় দিবে? রাষ্ট্রপতিকে আপনারা দেখেন যে এমন রাষ্ট্রপতির ব্যাকবোনলেস, ইচ্ছা মতো কথা বলে, যে এই সরকারের আগে এক ধরনের কথা বলতো, আবার নতুন করে আবার কথা বলছে। ইনি কি মানে মুনাফিকের সব ক্যারেক্টারের মধ্যে। তাহলে আমার কাছে ছিল আতিক ভাই যে তাড়াহুড়া কেন? কারণ হচ্ছে যে প্রথম অধিবেশন হচ্ছে বৃহস্পতিবার, আপনার হচ্ছে যে আজকে রবিবার দিন আরেকটা অধিবেশন বসতে যাচ্ছে। বলতে আপনার এত মাত্র দ্বিতীয় অধিবেশনেই সরকারের শেষ অধিবেশন হয়ে যাচ্ছে। না, ওটা অনেক রেটরিক আর পলিটিক্যাল স্টেটমেন্ট। আপনি পলিটিক্সের জিনিসটাকে এইভাবে নেবেন না। অনেক কথা তো বলেই ফেলে যে এটা কোনো, ইভেন আপনার জুলাই সনদ নিয়ে বলছেন এটা কোনো বিষয় না, এরকম কমেন্ট তো সিনিয়র নেতারা বিএনপি করছে। আপনি কি এটাকে ধরবেন বিএনপির স্ট্যান্ড হিসাবে? এটা একটা অবশ্যই পলিটিক্যাল প্রেশার, নানা রকম মানুষ কথা বলতে পারে, বা আধিক্যতার দিক থেকে, যে আসলে যার কারণে আমরা ক্ষমতা আসলাম, যে পরিষদের কারণে, সনদের কারণে, সেইটাকে আপনি লিগ্যাল ভিত্তিও দিচ্ছেন না, লিগ্যাল ভিত্তির জন্য গণভোট হলে সে গণভোট আসার পর আপনি নিচ্ছেন না, সেটাকে আমলে নেওয়া হচ্ছে না। তাহলে এটার মূল্যটা কি? তাহলে আলটিমেটলি এটা কিন্তু জাতির কাছে কোশ্চেন, যে আপনি নিজেই কি তাহলে এই জিনিসটাকে সরে গেলেন? অনেকে বলবে যে জুলাইয়ের সাথে আপনি কি বিট্রায়াল করলেন? সময় এসেছে এটা বলার জন্য। সেটা অবশ্যই 30 দিনের মধ্যে যদি না হয় তাহলে তো এটা ইনভ্যালিড হয়ে যাবে। সো কোশ্চেনটা হচ্ছে 30 দিন ইনভ্যালিড হলে তাহলে আপনার লাভটা কি? তাহলে এই জিনিসটা করে এত পরিশ্রম, টাকা খরচ করে, ক্যাম্পেইন করে, যারা প্রাইম মিনিস্টার, এখনকার প্রাইম মিনিস্টার, উনি নিজে রংপুর থেকে হাওয়াবটের ক্যাম্পেইন শুরু করেছেন। তাহলে ওনার ক্যাম্পেইন কি উনি সব বিরোধিতা করলো কিনা? দিস ইজ মাই কোশ্চেন। এটাকে 30 দিন, নির্বাচনের 30 দিনের মধ্যে না, সংসদ বসা 30 কর্মদিবসের মধ্যে। এখন সংসদ বসা যদি হয় তাহলে প্রথম সংসদ বসছে, কালকে একটা বসে সেকেন্ডে, আর তো 28টা কর্মদিবস আছে। কর্মদিবস এই স্টাইলে না, যে আপনি দেখেন আমরা কিন্তু বেশ কিছু আপনার কথা যদি বলি, সেই দৃষ্টিকোণ কোনো ধরনের তো আমরা আবাসই পাচ্ছি না, যেখানে
অন্য কোনো ধরনের কথাই বলা হচ্ছে না। আমরা ডিসকাশন হতে পারে, আইনমন্ত্রী বলতেছে আমরা বিষয়টাকে আমাদের যে বিশেষ কমিটি গঠন হয় 14 জনের, ওখানে তারা পর্যালোচনা করে দেখবে কোন কোন অধ্যাদেশে রাখা যেতে পারে, আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা প্রশ্ন করব। ইটস কাইন্ড অফ নট ক্লিয়ার। আপনি ক্লিয়ার করেন যে আপনি করবেন কি করবেন না। বাবুল ভাই এই বিষয়টা ক্লিয়ার করেন, আপনার কাছে আসতে চাই, আপনি একটু শুনলেন তো আতিক ভাইয়ের কথা। অস্থিরতা আপনি বুঝছেন, একটু এই অস্থিরতা clear শুরু করেন। হয়েছে আওয়ামী লীগের আমল থেকে। বাজারে যাবেন অস্থিরতা, রাস্তায় হাঁটবেন অস্থিরতা, কে কার আগে যাবে, কে কারে উড়ে দিবে, এই তাড়াতাড়ি দেন, এই উঠেন, মানে সর্বব্যাপী মানে অস্থিরতা, যুদ্ধ। এইটা প্রয়োজন নাই। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, আইন আছে, আদালত আছে, পার্লামেন্ট আছে, সবকিছু কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। তর্ক হবে, বিতর্ক হবে, হ্যাঁ, ডিবেট হবে, সুস্থ রাজনৈতিক চর্চা হবে সেখানে। জনগণের যে দাবি, সমস্ত দাবি নিয়ে এখানে আলোচনা করা হবে। বিএনপি গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাবে না, বিএনপি ফ্যাসিস্ট কোনোদিন হয়নি, হবে না। সুতরাং আপনারা একটু ধৈর্য রাখবেন, সকলে মিলে আমরা দেশটাকে এগিয়ে নেব, দেশের জন্য যেটা ভালো সেটাই হবে। এখন আপনার কি সংবিধান বাস্তবায়ন পরিষদ বা যেটা কথা বলা সংবিধান হয়েছে, সংস্কার পরিষদ সংস্কার অধিবেশন পরিষদ ডাকা নিয়ে বা যে বিষয়। অধিবেশন ডাকা বা সংস্কার আদৌ হবে কি হবে না সেটা নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এটা নিয়ে কোনো, এটা তো বিএনপিরই কমিটমেন্ট। আপনার আগে বিএনপি কমিটমেন্ট যে বিএনপি সংবিধানের অনেকগুলা যেগুলা গণবিরোধী বা যেগুলা ক্ষমতাকে রিজিমকে আঁকড়ে থাকার জন্য সহায়ক, সেগুলো বিএনপি অমিট করবে। 31 দফার মধ্যে যা আছে আপনার এই 30, আপনার এই কি বলে এই জুলাই চার্টারের মধ্যে প্রায় তাই কাছাকাছি আসি, কিছু পার্থক্য ব্যতিরেকে বিএনপি যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তার বাইরে একটা বিষয় বিএনপি ডিজন করবে না, করে না গণমানুষের সাথে। আপনি দেখছেন না বিএনপি কেউ কেউ বলছে যে হাতের আঙুলের ভোটের দাগ এখনো মুছে নেই। বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। বিএনপির শাসন পদ্ধতি, তৃণমূল মানুষের প্রতি বিএনপির মানে কি বলে কন্ট্রিবিউশন, একবারে কৃষক, শ্রমিক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নারী, পুরুষ, সর্বব্যাপী। তার মানে কি বিএনপির যে আন্তরিকতা গণমানুষের প্রতি, সরকার প্রধানের ব্যক্তিগত চলন বলন, মন্ত্রী এমপিদের প্রতি মেসেজ, এগুলো নিশ্চয়ই আপনি অনুধাবন করবেন, বিএনপিকে সময় দিবেন এবং আপনি বিতর্ক করবেন। আপনি এই সংবিধান সংস্কারের জন্য বা 31 দফা প্রণয়নের জন্য যা যা আছে আমরা প্রথমেই ডিবেট করব। মানে শুরুর আগেই যদি আপনি মানে হুক্কা হওয়া শুরু করে দেন জামাতের সাথে, তাহলে সেটা একক্ষেত্রে অসহযোগিতাও বলবে। আপনি দেখেন এই যে আমার ভাইয়েরা বলছে জাস্ট একটা ইলেকটোরাল জোট জামাতের সাথে, অথচ এই জামাতের বদন্যতায় তারা বিরোধী দলীয় চিফ হুইপের পদ নিয়েছে কিন্তু একই, হ্যাঁ। এবং যদি জামাত ক্ষমতায় যেত তাদেরকে মন্ত্রীও বানাতো। তার মানে কি এইসব কথা বাতুলতা, যে শুধু ইলেকট্রাল জোট, তাদের এক একজন এক রকম বলে। এটা দোষেরও কিছু না, হতে পারে, সেটা নিয়ে হতে পারে, কিন্তু আমরা সংসদটা কার্যকর দেখতে চাই। সরকারের ধৈর্য, সহনশীলতা, সরকারের পজিটিভিটি, বিরোধী দলের প্রতি আন্তরিকতা, শুধু বিরোধী বা সমালোচনার প্রতি সরকারের মানে ফ্যাসিনেশন, দর্শন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই সরকার হাসিনার সরকার না, এই সরকার বিগত রিজিমের সরকার না, এটা গণমানুষের সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার। গণমানুষ যেটা চাবে, মানুষ যেটা চাবে, মানুষের সেন্টিমেন্টের বাইরে যাবে না। মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে ভোট দিয়ে, অতএব মানুষের সেন্টিমেন্টের বাইরে বিএনপি যাবে না। বিএনপি আগামী দিনে একটা রাতের ভোট করে আবার ক্ষমতায় আসতে চাইবে না। সুতরাং গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাইরে চিন্তা, এটা বিএনপির আপনার কথা আমি পরিষ্কার, কিন্তু ঘটনা হচ্ছে যে আতিক ভাই যে প্রশ্নটা তুলেছেন যে আসলে তারা পরিষ্কার না এই অর্থে যে তারা জানতে চায় আসলে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশনকে আদৌ বসবে, কবে বসবে, কবে নাগাদ বসতে পারে, সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি কিন্তু এই বিষয়ে জানতে চাই। আমি বুঝতে পেরেছি পরিষ্কার আপনার কথা। শোনেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে অনেক গুজামিল আছে। আমরা সংবিধান মেনেছি, আবার মানিনি, বেশিরভাগই মেনেছি, খুব কম মানিনি, এরকম একটা ইস্যু, তাই তো? 5ই আগস্টে যখন ফ্যাসিস্ট রেজিমের পতন হয়ে গেল, তখন আপনি প্রেসিডেন্টকে কেন রেখে দিয়েছেন? কেন গণভবনে আপনি যাননি? কেন গণভবন আক্রমণ করা হয়নি? না বঙ্গভবন, গণভবনে আক্রমণ করেছেন, সব জায়গায় পালাই গেল সবাই। না না আমার কথা না, আমি শেষ আমি আপনাকে বোঝার জন্য বলছি। তাহলে যারা এর মাস্টার মাইন্ড ছিলেন তারা নিশ্চয়ই চিন্তা করেছেন যেখানে একটা শূন্যতা তৈরি হোক, এটা প্রয়োজন নাই, একটা তো জায়গা রাখতে হবে, হ্যাঁ, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে প্রেসিডেন্ট চলে গেলে। সেই জন্য হয়তো সেখানে তারা কেউ যায়নি। তাহলে যারা যায়নি এরা আমি দোষের কিছু বলছি না, শূন্যতা তৈরি নেই। আচ্ছা, আপনি প্রেসিডেন্টের অধীনে শপথ নিলেন, উপদেষ্টা হলেন, এখন সেই প্রেসিডেন্টকে আপনার দেখলেই গাঁট্টধাওয়া শুরু হয়ে যায়, এটা কি বৈপরীত্য না? এটা কি গুজামিল না? সেই জন্য আমরা বলছি কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আমরা সংবিধান মেনেছি, বেশিরভাগই মেনেছি, অধ্যাদেশ জারি করেছি প্রেসিডেন্টকে দিয়ে, অনেকগুলো অধ্যাদেশ। তো এখন তার বক্তৃতা আপনার ভালো লাগছে না, তাকে দেখতে আপনার ভালো লাগছে না, এখন কেন, তখন কেন নয়?
এই একটা প্রশ্ন তো আছেই। আর একটা কথা হলো আমি বলি, আপনি বলবেন, আর একটা কথা হলো আমরা এই সংবিধান মেনেই চলবার চেষ্টা করছি, শেষ তো করতে হবে, বিশৃঙ্খলার একটা জায়গায় তো শেষ হতে হবে। আপনি তো একটা নিয়মে চলবেন, তাহলে নিয়মে চলতে হলেও তো সেই শুরুটা করতে হবে। আপনার এই জুলাই সংবিধানের মধ্যে আপনার কি বলে ওই যে কি সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো শব্দ নাই। এটা আমরা সকলে মিলে এটা অন্তর্ভুক্ত করতে পারি, হ্যাঁ, যদি জুলাই চার্টার বাস্তবায়ন করতে হয় বা 31 দফা বাস্তবায়ন করতে হয়, আমরা অন্তর্ভুক্ত করে প্রয়োজনে আমরা সকলে মিলে আমরা শপথ নিব। আপনি গায়ের জোরে এটা বললে তো আর হবে না, আপনি নিয়ম করলে তো হয়। গণভোট হয়েছে, গণভোট যদি হওয়ার পরে যদি অটোমেটিক্যালি সংস্কার বাস্তবায়ন হয়ে যাইতো, তাহলে আবার সংস্কার পরিষদের দরকারটা কি? তাইলে আবার সংস্কার পরিষদ হিসেবে আপনার শপথ নেবার প্রয়োজন কি? সেই জন্য প্রত্যেকটা জায়গায় গোজামিল আছে, অন্তমিল আছে, বিরোধ আছে, বৈপরীত্য আছে। আমরা আলোচনা করে সবাই শেষ করব। এখন রাজপথের আন্দোলন তো শেষ হয়ে গেছে, এটাই যদি চান তা আন্দোলন করতে থাকেন, আবার সেই জিরো থেকে আবার শুরু করি। এই জায়গাতে সরকার আসলে কি ভাবছে? আপনাদের সরকার মানে যখন রাজপথে আসার হুঁশিয়ারি সেই জন্য জামাত বা 11 দলের জোট এবং সেই জন্য 15 সদস্যের একটা কমিটি হয়েছে, এখানে সরকার দল বিরোধী দল সকলেই আছে। আমরা সেখানে আলোচনা করব কোন ওয়েতে আমরা এই সংস্কারগুলো করব বা কি সংস্কারগুলো করব, নোট অফ ডিসেন্টের বিষয় কি আছে, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে আমরা শপথ নিব কি না। এখনই যদি আপনি হুঙ্কার দিয়ে রাজপথে বাংলাদেশ অচল করে দিবেন, তাহলে তো যা ছিল তাই। সরকার কি করবে তাহলে? না, সরকার আলোচনা করবে, সরকার সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করতে চায়। বলেছে সংসদকে আলোচনার পথ দেখছেন। অফকোর্স সংসদই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু। আচ্ছা আতিক ভাই, আপনি একটু ওনার কথা ব্যাখ্যাটা দেন আসলে। উনি যে বলছেন যে সময় দিতে হবে, মানে আপনি আসলেন, দেখলেন, তারপর তার নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার জায়গা থেকে রাজপথে কেন আবার আসতে হবে? রাজপথে তো আমি বললাম যে পলিটিক্সে তো নানা রকম পদ্ধতি আছে, প্রেশার দেওয়ার গভর্নমেন্টকে। আপনি জনগণের ভাষাটাকে নানাভাবে রিফ্লেক্ট করতে পারেন। একটা হলো আপনি গণভোটের মাধ্যমে রিফ্লেক্ট পেয়েছেন, এখন ওটা বাস্তবায়ন করতেছে না, আপনি পার্লামেন্টে কথা বললেন, শুনলো না, তখন তো আপনি ডেমনস্ট্রেশন করবেন। ডেমনস্ট্রেশনটা নানা পদ্ধতিতে হতে পারে। তো সেটার ক্ষেত্রে ডেমনস্ট্রেশনই বলতেছে যে আমরা হয়তো যদি না শুনে, তাহলে সরকারকে তো শোনানোর জন্য আমাদের মানুষের ভাষাটা শোনাইতে হবে। তাহলে 71% লোক ভোট দিয়েছে, তাদের ভোটের কোনো মূল্য নেই। বিষয়টা তো এরকম দাঁড়িয়েছে। সেটার ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভাই বললো যে বিএনপি ফর অল। বিএনপি ফর যদি অল হয়, আজকে 5 জন প্রশাসক নিয়োগ দিয়েছে, দিস পিপল আর ফ্রম কমন পিপল অর বিএনপি পিপল, সবাই বিএনপির পোস্টেড সেই অঞ্চলের আহ্বায়ক, সেক্রেটারি। খেয়াল করেন, অথচ এই 2 জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, একজন অ্যাডমিন থেকে আর একজন ইজাজ সাহেবকে দিয়েছেন। এইটা নিয়ে কত আম্বিদাম্বি হয়েছে, এটা অনির্বাচিত, এই সেই কত কিছু। তাহলে 11 জন প্রশাসক নিয়োগ দেওয়া হলো। তাই আমরা এটা খুবই কনস্টিটিউশনাল এবং খুবই বিএনপি খুবই ভালো কাজ করেছে। আরেকটা বিএনপি ভালো কাজ করেছে, সেটা হলো এই কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান দুদকের, ওখান থেকে একজন বসাই দিয়েছেন ওনারা। তারপর আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে একজনকে বসাই দিয়েছেন, খুবই চমৎকার স্টাইলে বসিয়ে দিয়েছেন এবং খুবই চমৎকার একটা বিএনপি ফর অল যে কাজগুলো সেগুলো করতেছেন। তো এগুলা, এবং আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মাত্র 215 জন বা 13 জন যারা ওনাদের নির্বাচিত হয়েছেন, তাদের ব্যাপারে শুধু বরাদ্দ এসেছে। তাহলে আমরা আসলে বুঝতেই পারতেছি যে বিএনপি ফর অল নাকি। এরকম অসংখ্য জিনিস দেখতে পারো, ভাই হয়তো বাবুল ভাই হয়তো খেয়াল করে নেই। তাহলে এই জিনিসগুলো যদি পার্মানেন্টলি, আপনি যে বলেন আলোচনার বিষয় একটা জিনিস ডেফিনেটলি, কিন্তু আপনার ডিসক্রিমিনেশন করা বা আলোচনার এক ধরনের কথাবার্তা, কাজে আরেক ধরনের আচরণ, এটা তো মানুষের ভিতরে সন্দেহ তৈরি করে দেয়। আপনি যে বলবেন ঠিক আছে আলোচনা করব, ঠিক আছে বলে দেখ যে আমরা এরপরের সেশনে ক্লিয়ারলি যে এই জিনিসটা কি হবে, আমরা শপথ নিব কি নিব না, এটা নিয়ে আসলে আলোচনা করি, মেক ইট ক্লিয়ার, তাহলে তো আপনার কনফিউশন থাকে না। নাহিদ তো বলেছে যে, নাহিদ তো ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট দিয়েছে, আমরা সরকার দলের অবস্থান বুঝে কিন্তু পজিশন নিব। নাহিদের স্টেটমেন্ট দেখেন যদি আমরা, ওনারা এটা নিয়ে কি আলোচনা করে সেটার পরে আমরা সিদ্ধান্ত নিব যে জুলাই সনদ এবং সংস্কার পরিষদের অবস্থানটা কি সরকারের। আই সি ইট ভেরি পজিটিভ অ্যাপ্রোচ। প্রাইম মিনিস্টার যেহেতু বলেছেন যে উই উইল ডিসকাস, উই শুড নট ডিভাইড ইট ইন টার্মস অফ ন্যাশন ইন্টারেস্ট, ধরেন যে রাষ্ট্রের একটা ইন্টারেস্টের ক্ষেত্রে। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝি না, এই সংবিধান রিফর্ম 31 দফা আজকেও কিন্তু দেখে আসছি ভাই, যদি রাষ্ট্রটা রিফর্ম হয় বা সুন্দর পরিবেশ হয়, এটাতে কি বিএনপির ক্ষতি আছে? বিএনপি অস্বীকার করলো। আমার ভাই, আমি বলি আমার জায়গাটা আসেন, আপনি তো বলতে দিলেন। তাহলে আমরা যদি আরেকটা ভাই, আমি একটা কথা বলি ভাই, আমরা অপোজিশন ডাজন্ট মিন যে আমরা গভর্নমেন্টের পার্ট না, এটা একটা বাংলাদেশের বাজে কনসেপ্ট। Exactly, we are 300 parliament member, we are together, we are working for the good policy. আপনি যখন সরকারিভাবে পলিসি নিচ্ছেন, we are also the part of this policy, আমরা আর্গুমেন্ট দেখাচ্ছি এবং এক্সিকিউশনকে মনিটরিং করতেছি লোকাল পর্যায়ে। আমরা কিন্তু আমাদের এলাকার মনিটর, আপনি যে পলিসি নিচ্ছেন আপনার গভর্নমেন্টের, গভর্নমেন্ট ভিন্ন হতে পারে, কিন্তু পলিসিটা আমার এলাকায় যে রাস্তাঘাট বা যে কোনো জিনিস বানাচ্ছেন, সেটা কিন্তু অবজার্ভ করার জন্য দায়িত্ব হচ্ছে ওই অঞ্চলের কি
পার্লামেন্ট মেম্বার। Parliament সুতরাং এইভাবে যে বাংলাদেশে আসলে আন্ডারস্ট্যান্ডিং তো অনেকের ক্লিয়ার নাই যে পার্লামেন্ট মেম্বার কোনো দলের বাজেট হয় না, এটা পার্টিকুলারলি হয় কনস্টিটিউয়েন্সি বেজ হয়। তাহলে আমি 50% লোক পাবো, 51% ভোট দিতে, তাহলে আমি 51% পার্লামেন্ট মেম্বার হবো? নো, আই রিপ্রেজেন্ট, যেহেতু আমরা All people. এক্স্যাক্টলি অল পিপলের। তো যখন এই জন্য দেখবেন আমাদের স্পিকার হওয়ার পর উনি কিন্তু পদত্যাগ করেন দলীয় পদ থেকে, দল থেকে না, দলীয় পদ থেকে পদত্যাগ। কারণটা কি, উনি হওয়ার চেষ্টা করে একটা ইউনিভার্সাল হওয়ার চেষ্টা করে, ন্যাশনাল হওয়ার চেষ্টা করে, কারণ ব্রডার সেন্স থেকে দেখতে হবে। সংসদ কারণ সবার, দলীয় সংসদ দিয়ে তো শুধু আপনি টিকতে দলের না। কারণ দলীয় দিয়ে তাহলে আপনি যদি 50% লোককে সবসময় বাদ দিয়ে দেন, তাহলে দেশের তো উন্নয়নটা কালেক্টিভ হবে না। হ্যাঁ, মানুষ ভোটের সময় ক্যাম্পেইন করে, দুই ভাই তো আমরা মারামারি করবো নাকি? ডেমোক্রেটিক স্টাইল মানে কি, উই উইল গো ফর গুড পলিসি, আমরা একে অপরকে কম্পিট করবো, ইটস এ গুড কম্পিটিটর। এরকম না যে আমরা মারামারি কম্পিটিটর করবো, আরে ভাই তো আপনাকে মানে আমার লাভ নেই, তাহলে কিসের আমরা হিউম্যান সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান পড়ি, আমরা রাষ্ট্রতন্ত্র তৈরি করার চেষ্টা করতেছি। সো ফর দ্য সেক অফ বেটার গভর্নমেন্ট অ্যান্ড বেটার বাংলাদেশ আমরা টুগেদার কিন্তু কাজ করছি। আমরা তো একই হলে, কিন্তু আমরা দুই পজিশনে নিছি। আমরা মনে করছি জাতীয়তাবাদীর আন্ডারস্ট্যান্ডিং দিয়ে উনি মনে করছেন এনসিপি ধারা রাজনীতি দিয়ে আমি বাংলাদেশে একটা গুড জায়গায় নিয়ে যাবো, বাংলাদেশ একটা আত্ম জায়গায় নিয়ে যাবো, এইটাও তো কাজ করতেছি। এই জন্য পার্লামেন্টে আমি যত যুক্তিতর্ক করছি উনি যুক্তিতর্ক করতেছে। এটা হচ্ছে বলে সিভিল একটা রাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়। আমরা কি মাসেল পাওয়ার রাষ্ট্র বদল করছি, মাফিয়াতন্ত্র? এই না, আমারটাই হবে। যদি সিভিল হয় তাহলে আর্গুমেন্টেটিভ হবে, যুক্তিসম্পন্ন। মানুষ এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ প্রাণী, মানুষকে বুদ্ধি আকল দেওয়া হয়েছে, এবং এই জন্য আপনার বিচার হবে। কিন্তু আপনি সূরা বাকারাও যদি পড়েন যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, ইট ইজ বিকজ অফ উই আর ইন্টালেকচুয়াল প্রাণী। তো এটাও যদি হয়ে থাকে, সুতরাং আমরা সেই জায়গায় ইন্টেলিজেন্টলি কাজ করবো, সবাই মিলে কাজ করবো বেটার বাংলাদেশের জন্য। জাতিভাবে কথা বুঝতে পারছি। আপনাকে যে প্রশ্নটা করতেছেন, যেটা বাবুল ভাই বলেছেন যে আসলে উনি একটি ভাষা ইউজ করেছেন যে বঙ্গভবনে কেন আপনারা হামলা করেন, এর ব্যাখ্যা হচ্ছে যে আপনারা এই রাষ্ট্রপতির অধীনেই আপনাদের দুজন উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে। সেই রাষ্ট্রপতির যেদিন ভাষণ দিলেন অধিবেশনে, আপনাদের সেখানে কিন্তু এনসিপির আপনিও ছিলেন, আপনারা কিন্তু ওয়াকআউট করেছেন। এই দ্বিচারিতা কেন? এটা কিন্তু বিএনপি থেকে প্রশ্নটা তোলা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্নটা রয়েছে যে কেন দ্বিচারিতা আপনাদের মধ্যে? যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সেই রাষ্ট্রপতির ভাষণ কেন শুনবেন না আপনারা? আসলে দেখেন, মানে একটা জিনিস ওই সময় সালাউদ্দিন সাহেবের স্টেটমেন্টটা পড়া দরকার। আমি কালকেও দেখছি, সাংবিধানিক সংকট ঘটবে, সুতরাং হাসনাত আব্দুল্লাহ সহকারে আমরা কিন্তু সবাই আন্দোলন করতে চাইছিলাম সুপ্পু সাহেবের পদত্যাগ, খেয়াল করে ভুলে যায় না। জি, উনি বললো একটা স্টেটমেন্টের এক কথা বারবার বলতে হয়। উনি বলেছে যে আমাকে বিএনপি সাপোর্ট দিয়েছে, 3 বাহিনীর প্রধান সাপোর্ট দিয়েছে। এই চুপ্পু সাহেব বলেছে না রিসেন্ট একটা আর্টিকেলে? তার কি বুঝলেন যে বিএনপির সাপোর্ট, সাংবিধানিক সংকট ঘটবে? তাহলে এখন সাংবিধানিক সংকটের সমস্যা তো নাই, স্পিকার আছে, আপনার প্রধান বিচারপতি আছে, ওকে একজনকে সরাই দেন। আমরা ডক্টর মোশাররফ সাহেবকে নিয়ে এসে সভাপতি বানাইলাম, আপনার এখন আমাকে সংবিধান কোন নিয়ম থেকে দেখাবেন? লাস্ট স্পিকার হ্যান্ড ওভার করছে পাওয়ার কার কাছে? ওদের প্রথম অধিবেশন ছিল। আপনি আমাকে বুঝান, আপনি সাংবিধানিক সংকট সমাধান করছেন? আমি বলি সাংবিধানিক সংকট সমাধান করেছি তো আমরা, যে একটা সিনিয়র পার্লামেন্টারিয়ানকে আমরা সভাপতির আসনে বসানোর সুযোগ আছে। ওই সময় তো ছিল, বাট ওই সময় আপনি চান নাই। এটাই একটা জিনিস রাইখে দিলেন যে লোক, মানে যার লোকের ক্যারেক্টার এত বেশি, এবং আমরা আন্দোলন করতেছি, বিএনপির লোক সব হাসতেছে, তারপর ওনারা সাপোর্ট দিতেছে। কেন যে এখানে রাখতেছে আমার কাছে খুব আজব লাগে এই মানুষের ক্যারেক্টারটা। ওনার তো ভাই কিভাবে উনি এখানে আসেন? উনি কি এই পদত্যাগ করার মধ্যে নিজের কোনো ক্যাপাসিটি নেই নাকি? ওনাকে পদত্যাগ করা যাবে না নাকি? ওনাকে কেউ নিষেধ করছে নাকি? এটা বাইন্দা রাখছে যে পদত্যাগ করিস না ভাই। আর এত কিছু বলার পরও মানে উনি এই পদের মধ্যে কি মজা, কি মধু আছে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। এবং বিএনপির লোকজন ম্যাক্সিমাম সদস্যরা হয়তো পাবলিক প্লেসে বলে না, পার্টির স্ট্যান্ডের কারণে, কিন্তু আমাদের সাথে ডিসকাশনে বলে যে এই লোকটাকে তো ওনারাও দেখতে পারে না। তো কেন, কিভাবে আসে, এটা কি জন্য আসে? এটা একটা আমার কাছে বিগ কোশ্চেন। রাষ্ট্রপতি থাকতে হবে কেন? এখন স্পিকার কাছে হ্যান্ড ওভার করতে পারে উনি, আমাদের প্রধান বিচারপতির থাকতে পারে, বা এনি ওয়ান, যে সিস্টেম আছে সেভাবে। সাংবিধানিক সংকট আর ঘটবে না ভাই। তাহলে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন, যেটা বিএনপি খুব ভালোবাসে, সাংবিধানিক বিষয়টাকে খুব ভালোবাসে, তার সাংবিধানকে রক্ষা করে এখন ওনাকে পদত্যাগ করতে বলুক, সমস্যাটা কি? আর এই ভাষণটা তো আমার কাছে আছে, এই ভাষণটা তো বিএনপি না, এটা যদিও মন্ত্রী পরিষদে ওনার মুখ দিয়ে। কিন্তু আমাদের ইস্যুটা ছিল ওই লোকটাকে আমরা রেসপেক্ট দেখাবো না, যে লোকটা বেসিক্যালি কিলার তো ছিল, কিলারের পার্ট ছিল, সহযোগী ছিল। শুধু তাই না, ওনার চরিত্র ব্যাপার এটা সবাই জানে, দুর্নীতির অভিযোগ আছে। একটা মানুষকে, একটা রাষ্ট্রের একটা প্রধানকে ভাই মিনিমাম রেসপেক্ট বোধ জায়গা থেকে বলে। আমরা পার্লামেন্ট মেম্বাররা দাঁড়াইতেছি তার জন্য। আপনার নিজের, আমার প্রশ্ন আসলে ঘুরে ফিরে ওই জায়গাতেই আসে যে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সেই নাহিদই কিন্তু বলছে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করতে হবে। এখন দেখেন এই জায়গাটা আসলে সব বিরোধীতে না, অনেক কনটেক্সট বেশ মানুষ যেমন চেঞ্জ হয়। যেমন বিএনপি ইলেকশনের আগের এক ধরনের অবস্থান, ইলেকশনের পরে চেঞ্জ। এখন ওনারা ওই কনস্টিটিউশন ইস্যু না, এখন ইস্যু হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। খেয়াল করেন ডিসকাশনের জায়গাটা আমি তাত্ত্বিকভাবে যদি যাই, একটা যে পপুলার সভেরেন্টি, একটা